প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জুলাই হত্যাকাণ্ডে দায় স্বীকার, রাজসাক্ষী হবেন সাবেক আইজিপি মামুন। অন্যদিকে এবার আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার দাবি করল অ্যামনেস্টি। নোয়াখালীতে পানিবন্দী 64,000 পরিবার। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার 68.45%। অন্যদিকে এসএসসি পরীক্ষায় 134 প্রতিষ্ঠানের শতভাগ ফেল, মোট ফেল 6 লাখ শিক্ষার্থী। গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না, মন্তব্য স্পেনের প্রধানমন্ত্রীর। সরকারি খরচে বিদেশ সফর বন্ধ, কেনা যাবে না গাড়ি। বাড়তি শুল্কের খরচ ভাগ করে নিতে বাংলাদেশি রপ্তানিকারকদের চাপ দিচ্ছে মার্কিন ক্রেতারা। রাশিয়া 2 প্রদেশ দখলের হুমকি দিলেন ইউক্রেনের সেনাপ্রধান। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীতে 17,000 নতুন সদস্য নেওয়া হবে। 146 কোটি 57 লাখ টাকার রাজস্ব ফাঁকির নথি গায়েব। ইসরায়েল বিরোধী মন্তব্য করে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ জাতিসংঘ প্রতিনিধি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। জুলাই আগস্ট গণহত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, আমি দায়ী স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। এই মামলায় তিনি একমাত্র গ্রেফতারকৃত আসামি। এর আগে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত সব ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, বিবিসির ফাঁস হওয়া অডিও বিশ্লেষণে দেখা গেছে শেখ হাসিনা সরাসরি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়। এজন্য সহিংসতায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নোয়াখালীতে টানা ভারী বৃষ্টিতে 63,860 পরিবার পানিবন্দী। জেলায় 466টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও বর্তমানে 19টিতে 280 পরিবার আশ্রয় নিয়েছে। ঘরবাড়ির রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। তবে 10 জুলাই ভোর থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। অন্যদিকে ফেনীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে বৃষ্টি ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরামে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নিরাপত্তার কারণে 31,200 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করেছে পল্লী বিদ্যুৎ। ফুলগাজী ও পরশুরামের বেশ কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিপাকে পড়েছে। 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাশের হার 68.45%, যা 2024 সালের 83.04% এর তুলনায় 14.59% কম। বৃহস্পতিবার দুপুর 2টায় ফলাফল প্রকাশ করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ডক্টর খন্দকার এহসানুল কবির। পরীক্ষায় 984টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করলেও 134টিতে কেউ পাশ করতে পারেনি। এবছর ফেল করেছে 6,660 শিক্ষার্থী, যার মধ্যে 3,24,716 জন ছাত্র এবং 2,75,944 জন ছাত্রী। জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন, যা গত বছরের চেয়ে 42,127 জন কম। ফিলিস্তিনি গণহত্যার দায়ে ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বুধবার সংসদে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন গাজায় মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট করছে না। তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিমালা লঙ্ঘন করে, অনাহারে ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে তা ইউরোপের অংশীদার হতে পারে না। সানচেজ আরও বলেন, নেতানিয়াহুর সরকারের কার্যক্রম 21 শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে। যেভাবে ইউক্রেনে যুদ্ধের জন্য পুতিনকে দায়ী করা হয়, ঠিক তেমনি ফিলিস্তিনে একই অপরাধ করলে নেতানিয়াহুকেও ছাড় দেওয়া উচিত নয়। 2025-26 অর্থবছরে ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সরকার সব ধরনের বৈদেশিক কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ বন্ধ ঘোষণা করেছে। কেনা যাবে না গাড়ি, জাহাজ ও বিমান। ভূমি অধিগ্রহণ সহ পরিচালন বাজেটের থোক ব্যয়ও বন্ধ থাকবে। 1 জুলাই থেকে 7,90,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে এসব নির্দেশনা দেয়। তবে উন্নয়ন সহযোগীদের দেওয়া স্কলারশিপ বা আমন্ত্রণে মাস্টার্স, পিএইচডি কিংবা প্রশিক্ষণের জন্য বিদেশ যাত্রায় অনুমতি থাকবে। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। ফলে মোট শুল্ক দাঁড়াবে প্রায় 51%। এতে মার্কিন ক্রেতারা নতুন অর্ডার স্থগিত করেছে এবং চলমান জ্বালানি বাড়তি শুল্কের খরচ বাংলাদেশি সরবরাহকারীদের ভাগ করে নিতে বলছে। রপ্তানিকারকরা জানান, এ সিদ্ধান্তে $8.4 বিলিয়ন মার্কিন বাজার, বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ক্ষতির মুখে পড়তে পারে। ইতোমধ্যে অর্ডারকৃত কিন্তু এখনও পাঠানো হয়নি এমন পণ্যের খরচ ভাগাভাগি নিয়ে ক্রেতাদের অনীহা রপ্তানিকারকদের উদ্বিগ্ন করে তুলেছে। রাশিয়ার সীমান্ত ঘেঁষা কুরস্ক ও বেলগোরোদ প্রদেশ দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেকজান্ডার সাইরিস্কি। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। গত বছর ইউক্রেন সাময়িকভাবে কুরস্ক দখল করলেও 6 মাসের তীব্র সংঘর্ষ শেষে রুশ সেনারা এপ্রিলের শেষ দিকে তা পুনর্দখল করে। সে সময় হাজার হাজার সেনা নিহত হয় এবং সংঘাতের তীব্রতায় প্রেসিডেন্ট পুতিনও উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডে 17,000 নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নিয়োগ ও প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। দুদক ঢাকার কর অঞ্চল 5 অফিসে অভিযান চালিয়ে এনবিআরের একটি করদাতা কোম্পানির আয়কর নথি গায়েব হয়ে সরকারের 146 কোটি 17 লাখ টাকার রাজস্ব ক্ষতির তথ্য পায়। মূল কর নির্ধারণী ফাইলগুলো উদ্দেশ্যমূলকভাবে মুছে ফেলা হয়েছে বলে ধারণা করা হয়। 2022-23 কর বর্ষে একটি প্রতিষ্ঠানের অনুকূলে অস্বাভাবিক কর মওকুফের তথ্য পাওয়া গেছে। 2020-21 ও 2021-22 সালের দুটি মামলায় মোট 146 কোটি 17 লাখ টাকার কর দাবি শূন্য ও মাত্র 1299 টাকায় নামিয়ে আনা হয়েছে। দুর্নীতির অভিযোগে মোহাম্মদপুর সাব রেজিস্ট্রারের অফিস থেকেও রেকর্ড সংগ্রহ ও এলাকায় তদন্ত চলছে। দুদকের এনফোর্সমেন্ট টিম শিগগির বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এনবিআরের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কা আলবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের স্পষ্টভাষী সমালোচক আলবানিজ আইসিসির প্রতি সমর্থনের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আইসিসির মামলায় সরাসরি যুক্ত থাকার কারণে নিষেধাজ্ঞার অধীনে আছেন এবং তিনি জাতিসংঘের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.